72 ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। আজ বন্ধ থাকছে ঢাকা সহ 5 জেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ। দুবাই থেকে চট্টগ্রামের পথে এমভি আব্দুল্লাহ, আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশি জলসীমায় প্রবেশের আশা। উপজেলা নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ। মেহেরপুর ও মাদারীপুরে আহত 23। শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি ইসি আলমগীরের। এবং সরকারি কলেজের শিক্ষক সংকট চরমে। 97 শিক্ষার্থীর বিপরীতে আছেন মাত্র একজন। শিক্ষার উন্নয়নে শূন্যস্থান পূরণের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। তাপপ্রবাহ অব্যাহত থাকায় আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ভ্যাপসা গরমে নাজেহাল নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকা নিয়ে বেকায়দায় পড়েছেন। তাপমাত্রা বৃদ্ধির জন্য নির্বিচারে জলাশয় ও গাছপালা ধ্বংসকে দায়ী করছেন গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গাছের ছায়ায় শ্রান্ত ক্লান্ত শ্রমজীবী মানুষের বিশ্রাম নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে তাপপ্রবাহ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এতে কমে গেছে খেটে খাওয়া মানুষের আয়। গরমের তৃষ্ণা মেটাতে পানির বোতলই শেষ আশ্রয়। গরমে তো একটু ইনকাম তো কমছে, মানুষও বাড়ো না ঠিক মতন। আর আমরা এক ট্রিপ দিলে 1 ঘন্টা বসে থাকা লাগে। গরমের কারণে কাজ করতে পারি না, সংসার চালাতে কষ্ট হয়। সকালবেলা বাড়িয়েছি, 200 টাকা ইনকাম করছি, আমি বসে রয়েছি। তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। উল্টো নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে তারা। তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরো আগামী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এটা আজকে সকাল 9:30 থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। বিশেষজ্ঞের মতে বনভূমি ও জলাধার উজাড় হওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং অপরিকল্পিত শিল্প ও নগরায়নের কারণেই বেড়েছে তাপমাত্রা। এই মুহূর্তে হিট ওয়েভটা একটা ডিজাস্টার বাংলাদেশের জন্য। ডিজাস্টার কখন হয়? যখন মানুষের ক্ষতি করে, অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, ইকোসিস্টেমের ক্ষতি করে, তখন ওই ইভেন্টকে আমরা ডিজাস্টার হিসেবে কনসিডার করি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, যে আমি গ্রিন হাউস গ্যাসগুলো বললাম, এগুলা ওই ঢাকা শহরের এয়ারে জমা হয়ে নরমালি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সুদূর প্রসারী ও পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে কমানো সম্ভব বলে মনে করেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহ নিয়ে বিভিন্ন জনের নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্য দিয়েই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে টানা ছুটি শেষে স্কুলে আসতে পেরে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা। গরমে কষ্ট হলেও সরকারি নির্দেশনা মেনে পাঠদান অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। এদিকে তাপপ্রবাহের কারণে আজ বন্ধ থাকছে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। স্কুলের আঙ্গিনায় পা দিয়েই স্বতঃস্ফূর্ত আনন্দে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা। টানা 2 সপ্তাহ ছুটি শেষে স্কুল খোলার পর দল বেঁধে মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে তারা। অনেকদিন পরে স্কুলে এসে ভালো লাগছে। স্কুলে এসে খুব ভালো লাগছে, আর পড়ালেখা করতে আরো ভালো লাগছে। অনেকদিন পর স্কুলে এসে খুব ভালো লাগছে। এই স্কুলে এসে আমাদের অনেক ভালো, স্কুল রং করে এসে ঈদের শুভেচ্ছা, আমাদের অনেক ভালো লাগছে। শিশুর ভবিষ্যৎ নিশ্চিতে নিয়ম মেনে ক্লাস চালু রাখার পক্ষে মত দিলেন অভিভাবকরা। গরম হোক বা যাই হোক, প্রতিটা সন্তানের উচিত যাতে স্কুলে যায়। গরম যাতে হোক, আল্লাহ দিছে, আল্লাহ মাফ করবে, পড়াশোনা চলবে। বাসায় বসে থাকলেও তো মনে করেন বাচ্চারা একটু করে, দুষ্টামি করে, আবার রোদ্রেও ঘোরাঘুরি করে। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনেই চলবে পাঠদান, জানালেন শিক্ষকরা। রুটিনটাও আমরা ওইভাবে পিরিয়ডগুলো একটু ছোট করে নিয়ে আমরা সব সাবজেক্টই যাতে তারা পায় সেই হিসাবে আমরা ওইভাবে মডিফাই করে নেব। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষাক্রমের পাঠদান অব্যাহত রেখে যদি শিক্ষাপঞ্জির একদিন ছুটিও বেশি বাড়িয়ে দেওয়া হয়, শিক্ষণ ফল অর্জন কোনোভাবে সম্ভব না।
সরকারি নির্দেশনা অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়ে ক্লাস হবে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত, আর দুই পালার বিদ্যালয়ে সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় পালায় সকাল 9:45 থেকে বেলা 11:30 পর্যন্ত পাঠদান চলবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে শ্রমিকদের কাজের উপযোগী পরিবেশ সৃষ্টির তাগিদ দিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রাজধানীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনা মেনে কলকারখানা পরিচালনার কথা বলেন বাংলাদেশে নিযুক্ত প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর। রিপোর্ট করেছেন রেজা খান। আগারগা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 12 সেক্টরের 29টি কারখানা ও প্রতিষ্ঠানকে গ্রিন অ্যাওয়ার্ড প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় আইএলওর নিয়মনীতি মেনে কারখানা ও প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। Over the past decades, we have witnessed Bangladesh making continuous and great strides in promoting and in advancing occupational safety and health. কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুবিধা ও নিরাপত্তা শ্রমিকের ন্যায্য অধিকার উল্লেখ করে এ নিয়ে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা তাদের কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটি তাদের ন্যায্য অধিকারও বটে। এতে দেশে চলমান দাবদাহ প্রসঙ্গে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বর্তমানে যেমন তীব্র দাবদাহ, এত বেশি গরম, এর মাঝেও কিভাবে তারা সেই কারখানা পরিসরে কাজ করবেন, সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং তাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকতে হবে। শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ নিশ্চিতে আইএলওর সঙ্গে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান স্পিকার। দেশীয় আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ দুবাই আল হামারিয়া বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার বন্দরটিতে নতুন পণ্য লোড করেছে বলে জানিয়েছেন মালিকপক্ষ কবির গ্রুপের উপদেষ্টা মিজানুল ইসলাম। আগামী মে মাসের মাঝামাঝি সময় জাহাজটি বাংলাদেশি জলসীমায় প্রবেশ করবে বলেও আশা জানান তিনি। এর আগে মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। 23 নাবিক সহ জাহাজটি জিম্মি করে দস্যুরা। পরে 14 এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে শুরু হয়েছে সংঘাত। এরই মধ্যে মেহেরপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন। এদিকে মাদারীপুরের কালকিনিতেও সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। হানাহানির এসব ঘটনায় আতঙ্কিত ভোটাররা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচনের ক্ষণগণনা। হাতে বাকি আর মাত্র 9 দিন। 8 মে প্রথম ধাপে 150টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে এরই মধ্যে মেহেরপুরের মুজিবনগরে মহাজনপুর গ্রামে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থক সহ উভয় পক্ষের লোকজন এ সংঘর্ষে আহত হয়। গত 26 এপ্রিল রাতের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে এর সুরাহা দাবি করছেন তারা। এদিকে মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান
শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান মিলন সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন মানুষ। মারামারি বাজার তো দুই সাইডের তো মাঝখানে চা খাইতে বসে ওই বুম মারছে, বুমাইয়া সিডা করছে। কেরা যে ক্যাগো কি করছে ওইটা আমরা কইতে পারি না, আমরা বাড়িতে আসছিলাম। পরে লাস্টে আর কি যাই দেয় যে আমার ভাই ওইভাবে পইরা রয়েছে, এই হারে লই আমরা কান্দাকাটি চিল্লাচিল্লি কইরা এই হারে লই আমরা ভ্যানে করে আয়া করছি। আমার স্বাস্থ্যবেলা গ্যাঞ্জাম বাজছিল, তা হে বাড়ি থেকে রাস্তায় গেছে, এই বোম মারছে, এই ভিড়ের মধ্যে আসছিল, আর কোন পক্ষের থেকে মারছে সেটাই বলতে পারবো না। গত 24 এপ্রিল উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুরে এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের নজরে অব্যাহত আছে, আমরা আসামি ধরানোর চেষ্টা করতেছি, তবে ভিকটিম পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। সংঘাত কিংবা হানাহানি নয়, উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা, এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আগের নির্বাচনগুলোর থেকে আইনশৃঙ্খলার দিক দিয়ে উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে কমিশন। রোববার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও এ সময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রচেষ্টাই থাকবে বলেও জানান কমিশনার আলমগীর। শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, যতখানি কঠোর হওয়া প্রয়োজন সেটুকু হতে হবে, এর চেয়ে কম করা যাবে না। আর যদি আমরা কেউ কম করি তাদেরকেও ছাড়া হবে না। তো ভোট কেন্দ্রের নিরাপত্তা বলতে আগে যেটা ছিল জাতীয় নির্বাচনের সময়, তার চেয়ে এবার আরো জোরদার করা হয়েছে। কালো চশমা পরা বিএনপি এদেশের উন্নয়ন দেখতে পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যে দলটির লজ্জা পাওয়া উচিত। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, কোন শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে তা তারাই বলতে পারে। রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ জামাল তারুণ্যের অহংকার। ৭৫-এর ১৫ আগস্ট জিয়া মোস্তাকের দুঃসাহসের কারণে মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড হয় বলে মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর এদেশকে নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কারোর চাপে অংশ নিয়েছে কিনা তা দলটির নেতারাই বলতে পারবেন বলেও জানান তিনি। কার চাপে ইলেকশনে এসেছেন? মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি, লুটপাট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা ব্যাংক ডাকাতি, লুটপাট, নদী-নালা, খালবিল দখল করছে তারা আজ দুর্দান্ত প্রতাপে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে বলেও জানান তিনি। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবুন নবী খান, সোহেল ও আব্দুল কাদির ভূঁইয়া, জুয়েল সহ দলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ। ব্যাংকের কত টাকা চুরি হয়েছে আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ
করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের মোড়কে তথ্য নিয়ন্ত্রণ কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার ধানমন্ডির মাইডাস সেন্টারে ব্যক্তিগত সুরক্ষা আইনের খসড়ার আইনের পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি ও আর্টিকেল 19 ব্যক্তিগত তথ্য উপাত্ত সংরক্ষণে সরকারের হস্তক্ষেপের নামে বাক স্বাধীনতা হরণ না করার আহ্বানও জানায় টিআইবি। মনিরুল ইসলামের আরও একটি রিপোর্ট। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2024-এর খসড়া পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি ও আর্টিকেল 19। এতে ব্যক্তিগত তথ্য উপাত্ত সংরক্ষণে সরকারের হস্তক্ষেপকে বাক স্বাধীনতা হরণ হিসেবেই দেখছে সংস্থা দুটি। সরকারের হস্তক্ষেপ ঠেকাতে তথ্য ভাণ্ডারের স্থানীয়করণ চান না আর্টিকেল 19-এর আঞ্চলিক পরিচালক। আমি যখন স্থানীয় পর্যায়ে এই ডেটাকে সংরক্ষণ করব, তখন এটা আমার যে সাংবিধানিক অধিকার সেটাকে লঙ্ঘন করবে। আমি যখন দেশের মধ্যেই তথ্য রাখবো এবং সেই তথ্যে যখন আপনারা পরে গিয়ে দেখবেন যে আমাদের সরকারের বিভিন্ন এজেন্সি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই জাস্ট সরকারের ইচ্ছার কথা বলে বা সন্দেহের বশবর্তী হয়ে সেই তথ্যে অ্যাক্সেস নিতে পারে, তাহলে আমার নিরাপত্তা কোথায়? ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইনটি ব্যক্তিগত নিয়ন্ত্রণে প্রয়োগ হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন টিআইবি নির্বাহী পরিচালক। আইনটি যে মূল চেতনা জায়গাটা, সেখানে মানবাধিকার এবং বিশেষ আমাদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক যে অঙ্গীকার, তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে যে আইনটি করা হচ্ছে, সেই আইনটি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণমূলক আইন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আমরা সেটা চাই না। আমরা আশা করছি আইন প্রণেতারাও সেটা চাইবেন না। মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিতের পর্যালোচনাপূর্বক বেশ কিছু সুপারিশও তুলে ধরে সুশাসনের জন্য কাজ করা সংস্থা দুটি। আমরা আশা করছি যে এই বিষয়গুলো যে সরকার বা আইন প্রণেতারা বিবেচনায় নেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সরকারি কলেজগুলোয় প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। দেশের প্রায় প্রতিটি সরকারি কলেজের চিত্রই অনেকটা এরকম। 97 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র একজন। প্রয়োজন অনুযায়ী সৃজন করা হচ্ছে না শিক্ষকের পদ, আবার পদ থাকলেও হচ্ছে না নিয়োগ। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের রিপোর্ট। দেশের সরকারি কলেজগুলোর কোনোটিতে উচ্চ মাধ্যমিক, কোনোটিতে স্নাতক বা স্নাতকোত্তর, আবার কোনোটিতে উভয় স্তরে শিক্ষা প্রদান করা হয়। এক কথায় দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি কলেজগুলোর ভূমিকা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সরকারি কলেজগুলোয় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আশাব্যঞ্জক নয়। শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বলছে, বর্তমানে দেশে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা 97 জন, যা 2018 সালে ছিল 79 জন। এই অবস্থা চলতে থাকলে যোগ্যতা সম্পন্ন জনশক্তি তৈরি কঠিন হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। সরকার যেটা করতে পারে অবশ্যই এই বিষয়ে নজর দেওয়া উচিত। 1:97 ইজ হিউজ। এটা আমি মনে করি যে অবিলম্বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আর একটু সহজ করা উচিত। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক বেকার যারা ঘুরে বেড়াচ্ছে, যারা জব মার্কেটে কম্পিট করতে পারছে না, অথচ বিদেশ থেকে আমাদের দেশে এসে অনেকে চাকরি করছে। এ কারণে আমি অনেক সময় বলি যে আমাদের দেশে চাকরির যেমন অভাব আছে, এটা যেমন সত্য, এর চেয়ে বড় সত্য যোগ্য লোকের অভাব। একটা ভালো ড্রাফটিং করতে পারছে না, একটা প্রবলেম সলভ করতে পারছে না। অথচ 21st সেঞ্চুরি লার্নিং আমরা বলি, প্রবলেম সলভ করা, লিডারশিপ, হ্যাঁ, এই যে ইনোভেটিভ চিন্তা করা, এগুলো তো অনেক পরের ব্যাপার। তবে এই সমস্যা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে সরকারি নতুন কলেজগুলোতে। তবে বিভাগীয় ও জেলা পর্যায়ের কলেজগুলোতে অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও এর বাইরের কলেজগুলোর অবস্থা একেবারেই নাজুক। শিক্ষক সংকট সমাধানে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ এই সংকট কাটিয়ে উঠতে একাধিক পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে পরামর্শ শিক্ষাবিদদের। শিক্ষক সংকট থাকলে তো আপনি কোয়ালিটি ধরে রাখা সম্ভব না, আর যার জন্য আমাদের হায়ার এডুকেশনে কিন্তু এই সমস্যাটা বিদ্যমান রয়েছে। যদি কুইজ করে, যেটা আপনি বলছেন, ওই ধরনের স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা গভর্নমেন্ট কলেজ, কলেজগুলো বলেন যেখানে শিক্ষার্থী পাওয়া যায় না, জোর করে নিয়ে আসে, সেই সব কলেজগুলো সংকুচিত করে অন্য কলেজের সাথে মার্জ করা। স্মার্ট বাংলাদেশ গড়তে ভোকেশনাল শিক্ষা নিয়েও কাজ করার আহ্বান শিক্ষা বিশেষজ্ঞদের। 20 শতাব্দী বলেন, আমরা এখন এই 2041 সালের স্বপ্ন দেখছি, যেগুলো আমরা বলেছি যে স্মার্ট বাংলাদেশ প্রবেশ করতে চাই। স্মার্ট বাংলাদেশ হলে স্মার্ট সিটিজেন হতে হবে। আর সে স্মার্ট সিটিজেন বানাতে গেলে তাকে আপনাকে ওই বোঝা বানানো যাবে না, শিক্ষা, পুঁথিগত শিক্ষা দিয়ে প্রদান করা যাবে না। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। আসছে ঈদুল আজহায় কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন,
নিজস্ব উৎপাদন দিয়ে কোরবানি পশুর চাহিদা মেটানো যাবে। গেল বছর ১৯ লাখ পশু অবিক্রিত ছিল জানিয়ে মন্ত্রী বলেন, এবার ১,৩০ লাখ গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এ ঘটনায় দায়ী সবাইকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। যেহেতু আমরা স্বয়ংসম্পূর্ণ, সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না, বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলবো, যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। স্মার্ট লিগ্যাল এইডের কারণে বর্তমান সরকারের সময় দেশের প্রান্তিক পর্যায়ের জনগণও আইনগত সহায়তা পাচ্ছে, একথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, ১ বছরে ১,১০,৪৩৬ বিরোধ নিষ্পত্তি করেছে লিগ্যাল এইড। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লিগ্যাল এইড সেবা নিয়ে দরিদ্র অসহায় মানুষের কাছে যেতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন আইনমন্ত্রী। লিগ্যাল এইড কার্যক্রমকে জোরদার করতে প্রতিটি লিগ্যাল এইড অফিসে একজন করে জুডিশিয়াল অফিসারকে পূর্ণকালীন লিগ্যাল এইড অফিসার হিসাবে পদায়ন করা হয়েছে। সুখবর হলো, উক্ত ক্ষমতা প্রয়োগ করে লিগ্যাল এইড অফিসারগণ জুলাই ২০১৫ সাল থেকে মার্চ ২০২৪ সাল পর্যন্ত ১,১০,৪৩৬টি বিরোধ নিষ্পত্তি করেছেন। উন্নয়ন বিরোধী অপশক্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে ১:১১-তে কারাবন্দী শেখ হাসিনার মুক্তির দাবিতে গণস্বাক্ষর শীর্ষক আলোচনায় তিনি বলেন, মুখে মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা না বলে কর্মে প্রতিপালন করতে হবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম গ্রেফতার হন ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। দুর্দিনের কর্মীরাই আওয়ামী লীগের প্রধান শক্তি বলেও মন্তব্য করেন তিনি। ঠিক 111 জারি করার পরে ঢাকা 15 আসনের বর্তমান এমপি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদারকে প্রথম গ্রেফতার করা হয় 111-এর রাত্রেই। বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করা হলো, তাকে নির্জন কারাবাস দেয়া হলো। শেষমেশ তাদের সেই পরিকল্পনা থেকে সরে এসেছিল একেবারে হত্যা করবার, তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার সকল চেষ্টা, 16 আনা চেষ্টা তারা করেছে। ডায়াবেটিস চিকিৎসায় দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ অত্যাধুনিক টুইন প্রিসিশন ট্রিটমেন্ট প্ল্যাটফর্ম প্রযুক্তি চালু করেছে এক্সপার্টো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এতে গ্লুকোজ মনিটর, সেন্সর ঘড়ি, ব্লাড প্রেশার মেশিন, স্মার্ট বডি কম্পোজিশন স্কেল, ল্যাব রিপোর্ট ও রোগীর দৈনিক খাদ্য গ্রহণের তথ্য অ্যাপসের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং মেশিন লার্নিং প্রযুক্তিতে বিশ্লেষণ করে রোগীর ব্যবস্থাপত্র দেওয়া হয়। ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় মেহেরপুরের গাংনীতে টিউবওয়েলে পানি উঠছে না। গেল কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির অভাবে কৃষকের চাষাবাদে দেখা দিয়েছে শঙ্কা। সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মেহেরপুর থেকে ফারুক আহমেদের তথ্যে আরো জানাচ্ছেন জেসমিন আলম। তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় মেহেরপুরের গাংনীর বিভিন্ন এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। এতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিশেষ করে ষোলকাটা, রায়পুর ও কাথুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানির জন্য হাহাকার চলছে।
দূর দূরান্তে ছুটেও মিলছে না সুপেয় পানি। নলকূপগুলোতে শীত বর্ষায় পানির সংকট না থাকলেও প্রকট আকার ধারণ করেছে গ্রীষ্মে। বিশেষ করে ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পানির স্তর একেবারেই নিচে নেমে যায়। এতে 90% নলকূপে পানি ওঠে না। যাদের নলকূপ একটু গভীর সেখানে পানি নিতে ভিড় জমায় সবাই। মসজিদে নামাজ পড়তে যাবো, সে পানিটুকু পাচ্ছেন। রান্না, খাওয়া, গোসল আমরা কি করবো? আমরা তো চরম নিরুপায় অবস্থায় দিন যাপন করছি। পানি না পাওয়াতে যদি আমাদের বুঝতে পারছে রান্না, খাওয়া, গোসল, অজু এগুলো তো খুব কষ্টকর। অনেকের টিউবওয়েলে পানি উঠছে না, সবাই ভোগান্তি। আমাদের এই টিউবওয়েলে একটু অল্প অল্প উঠছে, এখান থেকে সবাই পানি নিয়ে যাচ্ছে। এদিকে পানি সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। 1 বিঘা জমিতে সেচ দিতে যেখানে 2 থেকে 3 লিটার ডিজেলের প্রয়োজন হতো, এখন সেখানে ব্যবহার হচ্ছে 7 থেকে 8 লিটার। আগে যে মেশিনে ধুইতে পাইন তেল লেগেছে 2 লিটার 2.5 লিটার, এখন 8টা 9টা 10টা করে লাগছে। আমরা হয়তো মেশিনে চালাচ্ছি। সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা পাম্প ছাড়াও আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা ব্যবহার করছি, অলরেডি আমরা আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্পযুক্ত এটা দ্রুত শুরু করবে, যাতে মানুষের পানির অভাবটা না থাকে। সরকারিভাবে টেন্ডার হয়ে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে উপজেলায় গভীর অগভীর মিলিয়ে 80,000 নলকূপ রয়েছে, যার 20,000ই অকেজো। জেসমিন আলম, মোহনা সংবাদ। নেত্রকোনা হাওড় অঞ্চলে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকরা। এবছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি তারা। এছাড়া মেশিনে ধান কাটার ফলে সময় ও খরচ কম হচ্ছে চাষিদের, আর চাষিদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নেত্রকোনা থেকে মলয় রঞ্জনের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন সর্দার। নেত্রকোনা জেলায় মোট 1,85,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে আবাদ হয়েছে 41,070 হেক্টর। হাওড়ে উপসি 88, 89, 92 ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকরা ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত। 88 ধান কাটতেছি, মেশিন দিয়ে ধান কাটতেছি। এই ধান এই বছর যে ফলন দিছে 6 থেকে 6.5 মণ ধান হইতেছে ইনশাল্লাহ। ফসল মোটামুটি আল্লাহর রহমতে এবছর ভালো ফসল হয়েছে। বসে নেই কৃষানীরাও, তারাও ধান শুকিয়ে গোলায় তোলার কাজে ব্যস্ত। এবার সার ও সেচ কৃষকের অনুকূলে থাকায় এবং কম্বাইন্ড হারভেস্টার মেশিনে দ্রুত ধান কাটায় খুশি তারা। ধানের ফসল এবছর ভালো হয়েছে, বুঝুন, খুব মোটামুটি ভালো হয়েছে। আগে গেছে ধান সিদ্ধ দিয়া ধান হুয়াইতাছি, কেয়ার হুয়াইতাছি, ধান তুলতাছি, সকাল থেকে ধান সিদ্ধ দিতাছি, ধান রোদ দিতাছি। মেশিনে ধান কাটায় কৃষকের খরচের পাশাপাশি শ্রমিক সংকট নেই বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবছর যাতে কৃষকরা নির্বিঘ্নে যাতে ধানগুলি কাটতে পারেন, সেই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে কম্বাইন হারভেস্টার মাঠে সচল অবস্থায় রয়েছে এবং এই কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তনের ফলে কৃষক ভাইদের যথেষ্ট সুবিধা হয়। একটি সুবিধা হলো যে তাদের প্রতি একর জমি থেকে ধান কাটার ফলে যে খরচ এটি একেবারেই কম। হাওড়ে এবার 2,70,500 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে প্রথমবারের মতো ডাক পেলেন তানজিদ হাসান তামিম। এছাড়াও দলে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, স্পিনিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবং তানভীর ইসলাম। তবে স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজ। আগামী 3 মে শুরু হবে টি-20 সিরিজ। প্রথম 3 ম্যাচ হবে চট্টগ্রামে এবং বাকি 2টি হবে ঢাকার মিরপুরে। সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। 72 ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। আজ বন্ধ থাকছে ঢাকা সহ 5 জেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ। দুবাই থেকে চট্টগ্রামের পথে এমভি আব্দুল্লাহ। আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশি জলসীমায় প্রবেশের আশা। উপজেলা নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ। মেহেরপুর ও মাদারীপুরে আহত 23। শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি ইসি আলমগীরের। এবং সরকারি কলেজে শিক্ষক সংকট চরমে। 97 শিক্ষার্থীর বিপরীতে আছেন মাত্র 1 জন। শিক্ষার উন্নয়নে শূন্যস্থান পূরণের তাগিদ।
এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।